কূটনৈতিক ডিপ্লোম্যাটিক এইসব নিয়ে কথা বলবো না, শুধু একটু শুরুতেই বলেছি যে আলো দেখা গিয়েছে। আলো 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 পশ্চিম পশ্চিম অঞ্চল থেকে আলো দেখা গেছে, দক্ষিণ অঞ্চল থেকেও আলো জ্বলছে, অনেক জায়গা থেকেই আলো জ্বলছে। ফলে আমি আমার বক্তব্য প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে যে গত 5 বছরে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের মানুষজনদেরকে দেখেছেন অনলাইনে এত সক্রিয়? এখন আপনি আওয়ামী লীগ ছাড়া কাউকে দেখেন? মানে আমি সুধীর সমাবেশে অনেক শব্দ বলতে চাই না, আমাদের আওয়ামী লীগের ছেলেপেলেরা মোটামুটি যা করে ফেলেছে এই অনলাইনে, এখন ভয় পায় এখানে আসতে। দেখেন, খেয়াল করে দেখেন, ক্ষুদ্র ক্ষুদ্র টক শোজ, কথাবার্তা, আপনাদের এমন প্রতিবাদ সমাবেশ থেকে ছোট 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 রিলস, সমস্ত কিছু একত্রিত করে আমরা কোথায় পৌঁছেছি। আমাকে সারাক্ষণ গালিগালাজ করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন কত রকম নাম যে আমার আছে, ওই নাম আপনারা শেষ করতে পারবেন না। কিন্তু আমার এসে এসে ভিডিও দেখে, দেখি তো কি লেখছে, কি বলছে। এমনই এক প্রেমিক আমি যে আমার প্রেমে তারা ওই আমাকে গালি দিয়েও তারা আবার দেখতে আসে। এটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি আবারও বলি, ছাত্রলীগের ছেলেপেলেরা তোমরা যারা আছো, আমি তোমাদেরকে, আমি সাধারণত কাউকে সরাসরি তুমি বলি না, আমি সবাইকে আপনি করে বলি, কিন্তু ছাত্রলীগের ছেলেদেরকে আমি হয় তুমি বলি, নাহলে তুমি বলি, কারণ এরা আমার প্রাণের অত্যন্ত কাছাকাছি। যখনই শুনবা যে আমি কাউকে তুমি করে বলছি এবং তুই করে বলছি, বুঝবা যে নিজুম ভাই তাদেরকে খুবই ভালোবাসে, এই কারণে বলতেছে। তোমাদের প্রতি আমার অনুরোধটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের মুরব্বীরা এখানে যারা আছে, মানে তোমাদের মুরব্বী রাজনীতিবিদরা যারা আছে, তারা রাজনীতি করছে ঠিক আছে, তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমরা নিজেরা সংগঠিত হবা। এই ফ্রান্সে যত রকমের সিনেটর ওই যে এমপি আছে, আমি তো জানি না এখানকার সিস্টেম গুলা কি, ইমেল পাঠাবা। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো তোমরা লিখবা, চ্যাট জিপিটিতে বাংলাতে লিখলে সুন্দর করে তোমাদেরকে ইমেল রেডি করে দিবে। এইটা তোমাদের জন্য দায়িত্ব। কোনো কিছু যদি না বোঝো, আমি একটা ফোন কলের দূরত্বে আছি, আমাকে জানাবা, এইটা জরুরি। আমি যেইখানে গেছি, আমেরিকাতে গেছি, ডেনমার্ক বলো, ফিনল্যান্ড বলো, যেই জায়গাতে গেছি, আমার একটাই আহ্বান ছিল, ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে আমি দায়িত্বটা দিতে চাই, বলতে চাই, এটা তোমরা নিজের থেকে নিবা, নিজের থেকে নিয়ে সংগঠিত করবা। সবাইকার মুরব্বীদেরকে জিজ্ঞেস করবা যে তোমাদের কাজ ঠিক মতো হচ্ছে কিনা, কি করতে হবে, গাইডলাইন নিবা। সবশেষ আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই রায়, এই ট্রাইব্যুনাল, ইউ নেভার নো, যে যেই মামলা আমাদের নামে করেছে, যেই মামলা নেত্রীর নামে দিয়েছে, মামলা থামাবো না, মামলাইটাই থাকবে, তদন্ত আবার হবে। এই একই মামলাতে আবার চার্জশিট দেওয়া হবে, আছে এই একই মামলাতে আবার চার্জশিট দেওয়া হবে। আইন কাকে বলে, কত প্রকার ও কি কি ভবিষ্যতে বোঝাবো। এই কারণে আমি ছাত্রলীগের কথা বলবো, সেটা হচ্ছে যে জিসাস ক্রাইস্টকে যেমন অসংখ্য আপনার ক্রুশবিদ্ধ হতে হয়েছে, ওরকম একই ভাবে যে এই যে ক্রুশবিদ্ধ করে অপবাদে সামিল করা, আমার কাছে মনে হয় যে ওই অতীত ইতিহাসের মতো ছাত্রলীগকে সবচাইতে বেশি, এই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম সংগঠনের মধ্যে যেই সংগঠনকে সবচাইতে বেশি অপবাদ নিতে হয়েছে, ওদের ঘাড়ে আছে হেলমেট লীগের কথা, ওদের ঘাড়ে আছে চাপাতি লীগ, এই লীগ সেই লীগ, এগুলো শুনতে হয়েছে না? একটা সময় আমরাও বিভ্রান্ত হয়েছি, আমরাও নানান ধরনের কথা বলেছি। আজকে এই দুঃসময়ে আমি ছাত্রলীগের এই ছোট ছোট এই তরুণদেরকে আমি দেখেছি যে তারা কিভাবে এই দলটাকে টেনে তোলবার জন্য সংগ্রাম করেছে। একটা ব্যাপার দিয়ে আমার মনে হয় আমি শুরু করব। আমার মনে হয় একটা ছোট গল্প আমার বলা উচিত। এক সন্তানের মাতৃত্ব নিয়ে আপনার ব্যাপক গোলযোগ হচ্ছে। সন্তানের মাকে এটা নিয়ে 2 ভদ্র মহিলা কারাকারি শুরু করেছেন। তো যখন কারাকারিটা হলো, ওই এক সন্তানের 2 হাত ধরে 2 মা টানাটানি যখন করছেন, তখন এক ভদ্র মহিলা হাতটা ছেড়ে দিলেন, কারণ ওই ছেলেটা কষ্ট পাচ্ছে।
আসলে আসল মাটা যিনি হাত ছেড়ে দিয়েছেন তিনি, কিন্তু টানাটানিটা বন্ধ করে দিয়েছেন কারণ তার সন্তান তো কষ্ট পাচ্ছে। তিনি মেনে নিয়েছেন যে ঠিক আছে ওই উনি মা, আপনি পালেন, সমস্যা নাই, তাও আমার সন্তানটা যাতে কষ্ট না পায়। আমি জানি না আমার এই মেটাফোর আপনারা কতটুকু গ্রহণ করতে পারলেন। দেখেন, আমি এই ঔদ্ধত্য আপনাদের সামনে দেখাতে পারি না। আপনারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন, অনেক অভিজ্ঞ, বরঞ্চ আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা যারা তরুণ, আমাদের অনেক কিছু আপনাদের কাছ থেকে শেখার আছে, বোঝার আছে। এখানে একজন বিখ্যাত মানুষও বসে আছেন যিনি অপারেশন জ্যাকপটের অন্যতম সেনা ছিলেন। এরকম একজন মানুষ যারা এই দেশকে স্বাধীন করেছেন, আমাদের এনামুল হক ভাই, এই ধরনের মানুষের সামনে আসতে পারাও বা তাদের সামনে বক্তব্য দেওয়ার মতো সাহস দেখাচ্ছি, এগুলো অনেক বড় ব্যাপার। কিন্তু যখন এসে দেখি যে আপনাদেরই সন্তানের গায়ে দুটো ভাগ, আপনাদের, আমি জানি যে এগুলো নিয়ে কথা বলা অনেক, এগুলো এক মিনিটে তো শেষ হওয়ার মতো না, কিন্তু আমরা যারা ধরেন, আমার কোনো গ্রুপ নাই, কোনো দল নাই, আমি সবখানেই যাই। আমার কথা হচ্ছে নেত্রীর কথা বলতে হবে, ইউনূসের বিরুদ্ধে বলতে হবে। পৃথিবীর যেইখানে একজনের সমাবেশ থাকে সেখানেও আমি গিয়ে উপস্থিত হব। আমার 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 কোনো দল নাই, গ্রুপ নাই। দেখবেন আমি কোনো দলের কোনো পদের জন্য, আমি যখন দলের পদের প্রসঙ্গ আসে, আপনাকে একটা দলের পদ দেওয়া দরকার, এটা দেওয়া দরকার, সেটা দেওয়া দরকার, আমি করজোরে বলি যে ভাই, আমি যেইভাবে আছি ওইভাবে আমি অসম্ভব রকমের ভালো আছি। কারণ আমি এই দলটাকে আমার সন্তানের মতো মনে করি। আমার দুটো সন্তান রয়েছে। আমি মনে করি যে আমার আরেকটা সন্তান, সেই সন্তানকে আপনারা টেনে তুলেছেন। এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের মতো এরকম লক্ষ লক্ষ তৃণমূল, আমি মঞ্চে যারা বসে থাকে, মঞ্চের বাইরের মানুষগুলোর দিকে আমি সবচাইতে বেশি নজর দেই। কারণ ওই মানুষগুলো হচ্ছে আমাদের সাইলেন্ট হিরো। ওই যে কর্নারে বসে আছে যারা হয়তো বা এখানে আসেনি, কিন্তু ওই মানুষগুলোর শক্তির জন্য আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমি জানি না আপনারা এটা বিশ্বাস করেন কিনা। এবং আমি এখানে আরেকটা ধন্যবাদ আমি শুরুতেই দিব আমার সবচাইতে প্রিয় সংগঠন, এবং যাদের প্রেমেও পড়েছি বলা যেতে পারে, এই গত 1 বছর এদের প্রেমে আরো বেশি পড়েছি, সেটা হচ্ছে ছাত্রলীগ। এই কারণে আমি ছাত্রলীগের কথা বলবো, সেটা হচ্ছে যে জিসাস ক্রাইস্টকে যেমন অসংখ্য আপনার ক্রুশবিদ্ধ হতে হয়েছে, ওরকম একইভাবে যে এই যে ক্রুশবিদ্ধ করে অপবাদে সামিল করা, আমার কাছে মনে হয় যে ওই অতীত ইতিহাসের মতো ছাত্রলীগকে সবচাইতে বেশি, এই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম সংগঠনের মধ্যে যেই সংগঠনকে সবচাইতে বেশি অপবাদ নিতে হয়েছে, ওদের ঘাড়ে আছে হেলমেট লীগের কথা, ওদের ঘাড়ে আছে চাপাতি লীগ, এই লীগ সেই লীগ, এগুলো শুনতে হয়েছে না? একটা সময় আমরাও বিভ্রান্ত হয়েছি, আমরাও নানান ধরনের কথা বলেছি। আজকে এই দুঃসময়ে আমি ছাত্রলীগের এই ছোট ছোট এই তরুণদেরকে আমি দেখেছি যে তারা কিভাবে এই দলটাকে টেনে তোলবার জন্য সংগ্রাম করেছে। আমি এই ছাত্রলীগের বলা যেতে পারে এখন ছাত্রলীগের প্রেমেই আমি পড়েছি, ছাত্রলীগের প্রেমেই মজেছি। ফলে তাদের প্রতি আপনাদের ভালোবাসাটা যেন সবসময় অটুট থাকে। দেখেন, আমি জানি না যে সমাধান কিভাবে সম্ভব বা কিভাবে হতে পারে, তবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ কখনো পরাজিত করতে পারে না। আমার মনে হয় এর থেকে বড় সত্য আপনারা জানেন। ফলে এখানে যারা নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার কোনো কথাতে বেয়াদবি নেবেন না। আমার মনে হয় যে আপনারাই যথেষ্ট, আপনারা এইটা জানেন যে আপনাদেরকে কি করতে হবে। যদি একজনকে বুকে জড়িয়ে নেওয়া যায়, বুকে জড়িয়ে নেওয়াটা যদি খুব কঠিন হয়, জানি না ঘৃণার থেকে ভালোবাসা কতটুকু কঠিন বা কম, কিন্তু আমার মনে হয় যে এটা সম্ভব। সবাই একসাথে হওয়া, একসাথে না হলে এই যুদ্ধে আমরা জিততে পারবো না। কারণ আমাদের মধ্যে যদি কোনো ধরনের ফাটল থাকে, শত্রুরা সেই ফাটলকেই খোঁজ করবে। আমি আবারও ধন্যবাদ জানাই যে এইখানে যারা এসেছেন, এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমি কিছু কথা বলবো মূল আলোচনার জায়গাটাতে। সেটা হচ্ছে যে প্রথমে আমি ভুল না করে থাকলে আজকের সভাটা মূলত হয়েছে আগামীকালকে যে ক্যাঙ্গারু আদালত বা তাজুলের যে আদালত, সেই তাজুলের আদালতের রায়ের প্রতিবাদে আপনারা এখানে এসেছেন। আমার মনে হয় আপনারা একটা ভুল কথা বলছেন। এখানে কি লিখেছেন? প্রতিবাদ সমাবেশ। আপনাদের উচিত ছিল এখানে লেখা হা হা সমাবেশ। হ্যাঁ, এখানে হাসির সমাবেশ দেওয়া উচিত ছিল।
আপনারা কেন প্রতিবাদ সমাবেশ দিলেন তাই আমি বুঝলাম না। এই কারণে, কারণ কালকে তো আমরা অনেক হাসবো, কালকে হচ্ছে একটা জোকসের দিন, কৌতুকের দিন। কেন কৌতুকের দিন আমি আপনাদেরকে একটু কৌতুকটা বোঝাই, তাহলে আপনারা বুঝবেন যে আমার কাছে কেন হাসির একটা ব্যাপার। সেটা হচ্ছে যে তাজুলের সাথে একবার আমার, এই তাজুলের আদালতের তাজুলের সাথে একবার আমার টক শোর দুর্ভাগ্য হয়েছিল। সুযোগ বলবো না, বলবো যে আমি দুর্ভাগ্য হয়েছিল তার লন্ডনে। তো সেই টক শোটা আপনারা কখনো অনলাইনে আছে, আপনারা দেখে নেবেন। সে আপনার সাইদির লয়ার ছিল। সাইদির সাক্ষী সম্পর্কে তার কোনো ধারণাই নাই। সে যখন সাইদির লয়ার ছিল, সেখানকার একটা গল্প আপনাদেরকে বলি। সাইদির পক্ষে একজন সাক্ষী দিতে এসেছে। সেই সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছে যে মানে সেই সাইদির পক্ষে সাফাই সাক্ষী দিবে। তো বলেছে যে আপনি কি দেখেছেন? বলেছে আমি দেখেছি যে নদীর মাঝখানে একটা লাশ, সেখানে 3 জন দাঁড়িয়ে আছে, সেখানে সাইদি হুজুর ছিল না। তাকে কিন্তু এখনো লয়ার এগুলো জিজ্ঞেস করে নাই, সে এমনি বলেছে সাইদি মানে ঠাকুর ঘরে কি আমি কলা খাই না, 1 নাম্বার। কয়টা বাজে দেখেছেন? তখন ফজরের নামাজের একটু আগে। আচ্ছা, ফজরের নামাজের একটু আগে নদীর মাঝখানে একটি নৌকা, সেইখানে 3 জন লোক দাঁড়িয়ে, একটি লাশ, ঝোপের আড়ালে সেই লোকটা লুকিয়েছিল। এখন বলেন তো ফজরের আজানের সময় আপনার কতটুকু আলো থাকে? খুবই কম আলো থাকে, তাই না? নদীর মাঝখানে একটা নৌকা থাকলে সেটা সাইদি না সেটা কয়েদি, আপনি কিভাবে বুঝবেন? কিন্তু এই তাজুল এগুলা বুঝতে পারে, তাজুল অনেক আগে থেকে এগুলা বুঝতে পারে। সে যেটা করে সেটা হচ্ছে সাক্ষীদেরকে শিখিয়ে নিয়ে আসে আদালতের মধ্যে, ওই জায়গাতেই আপনার সাক্ষী পরাস্ত। যে এই অন্ধকারের মধ্যে ঝোপের আড়াল থেকে আপনি কেমনে বুঝলেন কোনটা সাইদি আর কোনটা সাইদি না? এইভাবে অসংখ্য মিথ্যাচার, হাস্যকর একটা আস্ত কৌতুকের বলবো যে একটা প্রতিভূ এই তাজুল। 1998 সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। এমন সময় আসবে, জানেন তো যে ক্রিমিনাল যে কোনো ধরনের মানে ক্রিমিনাল মামলা মানে এগুলো কিন্তু তামাদি হয় না, যে কোনো সময় পুরো তদন্ত হতে পারে। ভবিষ্যতে ওই 1998 সালের খুনের জন্য এই তাজুলের ফাঁসি হবে না বা শাস্তি হবে না, ইউ নেভার নো। আইন যদি বোঝাতে চায় আইন কত প্রকার ও কি কি, এটা ভবিষ্যতে আমরা বোঝাবো ইনশাআল্লাহ। হুমায়ুন আহমেদের একটা উপন্যাস পাঠ করেছে 84 এবং 85 পাতা থেকে, বইটার নাম হচ্ছে দেয়াল। আপনারা এই হুমায়ুন আহমেদের নাম তো শুনেছেন। আমার অত্যন্ত প্রিয় একজন ঔপন্যাসিক ছিলেন। এই দেয়াল উপন্যাসটার পরে এই লোকটার প্রতি আমার এমন ধরনের বিতৃষ্ণা এসছে যে মানে এটা বলার মতো না। যাই হোক, যেটা হচ্ছে কথা সেটা হলো যে হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসের 84 এবং 85 পাতাতে লিখেছে টঙ্গীর মোজাম্মেলের গল্প। কেন আমি এই গল্পটা বলছি সেটা কতটুকু প্রাসঙ্গিক এখন বুঝবেন। টঙ্গীর মোজাম্মেল, টঙ্গীর মোজাম্মেল কে? মোজাম্মেল নামে এক লোক নাকি টঙ্গীতে আওয়ামী লীগের সভাপতি ছিল। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। তো সে তার উপন্যাসের মধ্যে লিখেছে মোজাম্মেল তার বাবাকে নিয়ে এসেছে। মোজাম্মেলের বাবার 1 হাত বঙ্গবন্ধুর 1 পায়ে, মোজাম্মেলের 1 হাত বঙ্গবন্ধু না, মোজাম্মেলের 2 ভাইয়ের হাত হচ্ছে বঙ্গবন্ধুর আরেক পায়ে। বঙ্গবন্ধুকে নাকি মোজাম্মেলের বাবার ভাইরা বলছে যে আর্মিগুলো অনেক পাজি, আমার ছেলের নামে মামলা দিয়েছে। বঙ্গবন্ধু অত্যন্ত রেগে গেলেন। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের উপন্যাসের কথা। মূল ব্যাপারটা কি যে মোজাম্মেল হচ্ছে একজন দাগী সন্ত্রাসী খুনি। বঙ্গবন্ধুর কাছে মোজাম্মেলের বাবা এবং ভাইরা আসার কারণে নাকি বঙ্গবন্ধু ওই খুনিকে মাফ করে দিয়েছেন। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বইতে লেখা আছে। এতটুকু বুঝতে পেরেছেন তো না? আচ্ছা, এই উপন্যাসের এই ঘটনা এই তাজুলের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। আপনারা আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কোনোদিন শুনেছেন যে উপন্যাস থেকে একটা ক্রিমিনাল মামলাতে এভিডেন্স হতে পারে? এটা আমার কোনো কথা না। আপনারা যদি আমার ফেসবুকে যান, ইউটিউবে যান, আপনারা দেখবেন যে তাজুল কিভাবে দেয়াল উপন্যাস পড়ে ওই যে মাননীয় প্রধানমন্ত্রী যে মর্তুজার কথা বলছে, মানে আনফরচুনেটলি তার লাস্ট নেম মজুমদার, সেই মর্তুজা মজুমদার আপনার সেটা আবার বসে বসে শুনছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই টঙ্গীর মোজাম্মেলের ঘটনা কোথা থেকে আসলো?
এটা কি সত্যি? আচ্ছা, এই ঘটনাটা এসেছে অ্যান্থনি মাস্কারেনহাসের একটা বই লেগেসি অফ ব্লাডের 48 নম্বর পাতা থেকে। আপনাদের যদি কারো সুযোগ হয় এই বইটা এখানকার লাইব্রেরিতে পাওয়া যাবে, লেগেসি অফ ব্লাড বইটা। সেইখানে মূল গল্পটা আছে। ওই মূল গল্পে বলা আছে টঙ্গীতে তৎকালীন সময় আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন তার নাম হচ্ছে মোজাম্মেল। এখন মোজাম্মেল হোসেন নাকি মোজাম্মেল হক না মোজাম্মেল আলী এগুলো লেখা নেই, শুধু মোজাম্মেল লেখা আছে। অ্যান্থনি মাস্কারেনহাসকে এই গল্পটা কে বলেছে? বলেছে আবার বঙ্গবন্ধুর খুনি ফারুক। সেখানে লেখা আছে যে মোজাম্মেল নামে একটা লোক একটা মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আর্মির মেজর নাসির উদ্দিন সহ আরো যারা ডেপুটি আছে তারা মিলে এই মোজাম্মেলকে ধরেছে। ধরার পরে মোজাম্মেল 3 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছে এই মেজর নাসিরকে। মেজর নাসির তাকে ঘুষ না দিয়ে তাকে আপনার জেলে পাঠায়, আদালতে সোপর্দ করে, সে জেলে চলে যায় এবং বঙ্গবন্ধুর বদৌলতে নাকি এই লোকটি ছাড়া পায়। আমি যখন এই কয়দিন আগে আপনার ইটালিতে গেলাম তখন আমি এই ঘটনাটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইটা নিয়ে আমরা একটা অনুসন্ধানী প্রতিবেদন করব। এই যে মেজর নাসিরের কথা বললাম এইমাত্র, মেজর নাসির বেঁচে আছেন। মেজর নাসিরকে ফোন দিলাম। মেজর নাসির সাহেব কিন্তু 3রা নভেম্বর ওই মোস্তাককে যে গদিচ্যুত করা হয়েছে, খালেদ মোশাররফের নাম আপনারা জানেন, ওই ঘটনার সময় অন্যতম নায়ক কিন্তু এই মেজর নাসির উদ্দিন। মেজর নাসির উদ্দিন ইয়াং একজন অফিসার সেই সময় ছিলেন, এখনো তিনি বেঁচে আছেন, খুব সম্ভবত 70-র উপরে বয়স, কিন্তু খুবই শক্তিশালী এখন তার টোন। তাকে বললাম যে আমি আগে থেকেই মেজর নাসিরকে চিনতাম, আমার সাথে লেখালেখির সূত্রে ওনার সাথে আমার পরিচয়, ওনার থেকে আমি অনেক ইনফরমেশন নিতাম। আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে নাসির ভাই, আন্তর্জাতিক অপরাধ আদালতে তো এই মোজাম্মেলের কাহিনী বলা হচ্ছে এবং আপনি নাকি মোজাম্মেলকে গ্রেফতার করেছিলেন এবং বঙ্গবন্ধু নাকি আপনাকে ধমক দিয়ে এদেরকে জেল থেকে বের করেছে। আমি ফোনের এই পার থেকে বুঝতে পারিনি যে ওনার জিভে কামড় পড়েছে কিনা, উনি অত্যন্ত লজ্জিত হলেন। আপনাকে জানতে চান যে উনি কি বলেছেন? আচ্ছা, মূল ঘটনাটা হয়েছে ঠোঁট কাটা হাশেম নামে এক সন্ত্রাসী ছিল টঙ্গীতে। ঠোঁট কাটা হাশেম, আবুল হাশেম, সেটার নাম আবুল হাশেম। তার বাবার নাম হচ্ছে হাসান সরকার। এই আবুল হাশেম ছিল অত্যন্ত বড় সড় সন্ত্রাসী। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই ট্রাইব্যুনাল, আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে প্রোপাগান্ডা হয়, আওয়ামী লীগ কিভাবে, আমরা কিভাবে, আমাদের নীরবতা কিভাবে আজকে আওয়ামী লীগকে নানান ভাবে দোষী সাব্যস্ত করেছে। এখানে তরুণদের জন্য, বিশেষ করে এখানে ছাত্রলীগের যে ছেলেপেলেরা তোমরা আছো এবং এখানে যুবলীগের যারা আছেন তাদের জন্য খুব জরুরি এই জিনিসগুলো জানা, কারণ আগামীর বাংলাদেশ এই ছাত্রলীগরা বিনির্মাণ করবে। এখানে উই নেভার নো যে এখানে ছাত্রলীগের কোন ছেলেটা বসে আছে যে আগামী দিনের মন্ত্রী এমপি, আমরা জানি না, কিন্তু এরাই হবে। ফলে এদের জন্য জানাটা জরুরি যে একদিন নিঝুম ভাই কথাটা বলেছে, সংসদে দ্বারা এইসব কথাবার্তা বলতে হবে একদিন। আচ্ছা, তো মেজর নাসির এই আবুল হাশেমকে গ্রেফতার করেছে। আবুল হাশেম শুধু ধর্ষণের কারণে গ্রেফতার করেনি। নাসির ভাইয়ের কথা হচ্ছে যে সেই সময় গাজীপুরে একটা যাত্রাপালা হচ্ছিল, সেই যাত্রাপালার প্যান্ডেল থেকে একটা মেয়েকে এই নাসির নিয়ে এসে 7 দিন তার বাসাতে রাখে, তাকে রেপ করে এবং ইভেনচুয়ালি তাকে মেরে ফেলে। এবং নাসিরের ছিল বিশাল বড় আর্সেনাল, অর্থাৎ অস্ত্রাগার ছিল, সবাই জানতো। ওই সময়ে অপারেশন জুলাই মাসে, 1974 সালের জুলাই মাসে অপারেশন ক্লিন আপ, এই অপারেশনটা শুরু হয়। টঙ্গীর দায়িত্ব পড়েছে মেজর নাসিরের উপরে। মেজর নাসির আবুল হাশেমকে গ্রেফতার করেছে। এখন ওরা তো কেউ দেখে নাই যে ও যে মেয়েটাকে ধর্ষণ করেছে, সেটা তো কেউ দেখে নাই, অনেকদিন হয়ে গেছে, অস্ত্র তার থেকে পায় নাই। এখন পুলিশ মামলা দিবে কি দিয়ে? পুলিশ যদি ধর্ষণ মামলা দেয় লাভ হবে না, তো এই ছেলে তো বের হয়ে আসবে। পুলিশ করলো কি, তাকে 54 ধারাতে গ্রেফতার দেখালো। আমি নাসির সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, করলো ধর্ষণ, 54 ধারাতে গ্রেফতার করলেন কেন? বলে আমরা তখন ইয়াং অফিসার যাই না, কারণ উনাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না তখন। মামলা করতো পুলিশ, ধরতো উনারা,
বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, এই আবুল হাশেম জেল থেকে 2 দিন পরে ছাড়া পেয়েছে, এমনি জামিন পেয়েছে, 54 ধারাতে তো আপনার জামিন পাওয়া যায়। তো জামিন পাওয়ার পরে এই ঠোঁটকাটা আবুল হাশেম করলো কি, বিশাল বড় মিছিল বের করলো। মিছিল বের করে সে দাবি করলো যে তাকে ধরতে গিয়ে মেজর নাসির তার ওয়াইফের গায়ে হাত দিয়েছে। বিশাল বড় আপনার ঝামেলা তৈরি করলো। এই খবর আপনার চলে গেল হচ্ছে সেনাবাহিনীতে। খালেদ মোশাররফ ফোন দিলেন, খালেদ মোশাররফ মেজর নাসিরকে ফোন দিলেন, দিয়ে বললেন, এগুলো কিন্তু সবই হচ্ছে কোট আনকোট, এগুলো হচ্ছে সবই ওই মেজর নাসির সাহেবের কথা। আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার ওই ইউটিউবের ভিডিওতে গেলে দেখবেন ওনার টেলিফোন কনভারসেশন আছে। আমি আমার মতো করে বলছি আর কি, মানে মূল ঘটনা একই। তো মেজর নাসির আপনার খালেদ মোশাররফের কথা শুনে কোনো এক শুক্রবার সম্ভবত দুপুর 3টায় সেনা সদরে তিনি গেলেন। গিয়ে শোনেন যে উনাদের যে ভেন্যু ছিল, মানে যেখানে উনার সাথে কথা বলবে সেনাবাহিনীর লোকেরা, সেইখানে না হয়ে এটা 32 নম্বরে স্থানান্তরিত হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িতে। উনি বঙ্গবন্ধুর বাড়িটা চিনতেন না, জাননি কখনো, কিন্তু সবাই তো বঙ্গবন্ধুর বাড়ি কোথায় জানে। উনি চলে গেছেন ধানমন্ডিতে, গিয়ে বাসার ভিতরে ঢুকলেন। উনার ভাষ্য অনুযায়ী উনি বাসাতে রুমে গিয়ে দেখেন যে বঙ্গবন্ধু একটা সোফাতে বসে আছে, 2 সিটের একটা সোফাতে, পাশের সিটটা খালি, উনি এক কোণাতে বসে আছে। ওই রুমের মধ্যে জিয়াউর রহমান, সেনাবাহিনী প্রধান। আপনারা খালি বোঝেন ঘটনা কোন পর্যায়ে গেছে, যে এত বড় বড় অফিসাররা তখন ওই রুমের মধ্যে। ঢাকা বিভাগের ডিসি আবুল হায়াত, এসপি মাহবুব, তারপরে হচ্ছে খালেদ মোশাররফ তো নিজে আছেন, মানে যাদেরকে আপনারা ঐতিহাসিকভাবে চেনেন, আর বঙ্গবন্ধু বসে আছে, সবাই উনার জন্য অপেক্ষা করছে। তার মানে বোঝেন ওই ঠোঁটকাটা আবুল হাশেম এমন কাহিনী করেছে টঙ্গীতে, এমন মিছিল টিছিল বের করেছে, যেটা পুরো টক অফ দ্য টাউন, যে আর্মির একজন মেজর এক মহিলার গায়ে হাত দিয়েছে। এটা তো সোজা একটা অপবাদ দেওয়া যে আমার ওয়াইফের গায়ে হাত দিছে, মানে যেটা নর্মালি বাংলাদেশের ক্ষেত্রে হয়, মানে ইজিলি আপনাকে ইনডাইরেক্ট করার জন্য। বঙ্গবন্ধু তখন মেজর নাসিরকে বললেন, তুমি বসো এখানে, ওনার পাশে বসালেন। পাশে বসানোর পরে তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন মেজর নাসির বলল যে স্যার আমি কি মানে নির্ভয়ে বলবো কিনা। অবশ্যই নির্ভয়ে বলবা, সব বলো কি হয়েছে। উনি ঘটনার পুরাটা বললেন। ও যখন মেজর নাসির এখানে বসলো, কথা বলার আগে বঙ্গবন্ধু মেজর নাসিরের গায়ে এরকম হাত দিলেন, বাম হাত দিলেন, দিয়ে একটা অনেক লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আপনারা কিন্তু এইসব ঘটনার মিনিং গুলা বুঝবেন। তার মানে বঙ্গবন্ধুর মধ্যে হতাশা, কষ্ট, উনি বুঝতে পেরেছে যে খামাখাই ছেলেটাকে ফাঁসানো হয়েছে।